জয় হিন্দ, কেমন আছেন আপনারা? ঘষাঘাট চ্যানেলে ট্যুর গাইড অ্যান্ড আইটি নিয়ারি সেগমেন্টের নতুন একটা ভিডিওতে বা ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলুন অফ সিজনে ঘুরে আসি গোয়া। গোয়া বেড়ানো একটা অনেক বড় খরচার ব্যাপার আমরা সবাই বলি, কিন্তু এই অফ সিজনে কিন্তু গোয়াতে অনেক কম খরচাতেই আপনারা ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে পারবেন। আর গোয়া অফ সিজনে বেড়ানোর একটা পারফেক্ট গোয়া ট্যুর প্ল্যান বলি। 3 নাইট আমরা স্টে করব গোয়াতে, আর নর্থ গোয়া, সাউথ গোয়া এবং অবশ্যই ওল্ড গোয়া সবই ঘুরবো এবং ক্রুজ পার্টিও করবো অবশ্যই। মে জুন থেকে নভেম্বর পর্যন্ত এই সময়টাকে সাধারণত অফ সিজন বলে ধরা হয়, কারণ জুন মাস থেকে পুরো বর্ষাকাল। তাই ডলফিন ট্রিপ, দুধসাগর, ওয়াটারফলস, হানিমুন বিচ, বাটারফ্লাই ব্রিজ ইত্যাদিগুলো বন্ধ থাকে এবং ওয়াটার অ্যাক্টিভিটিও বন্ধ থাকে, প্রায় সবই বন্ধ থাকে। আসলে গোয়ার অফ সিজন বলে কিন্তু কিছুই নেই। শনি রবিবার সমেত এই ছুটির দিনগুলোতে প্রচুর পর্যটক আসে এই গোয়াতে, কিন্তু যদি টোটাল মাসের ট্যুরিস্ট হিসাব করি তাহলে যে ওয়ার্কিং ডেগুলো রয়েছে তাতে ট্যুরিস্ট খুব একটা আসে না। আর এগুলো টার্গেট করেই বা এই সময়টাতেই আমরা যাব গোয়াতে, যাতে আমাদের খুব কম খরচায় গোয়া ট্যুরটা কমপ্লিট হয়ে যায়। আর কলকাতা টু গোয়া ঘুরে আবার কলকাতা ব্যাক করব, এইরকমই আইটিনারিটা হতে চলেছে এই ব্লগের। গোয়া ট্যুরের গাড়ি বাবদ খরচা কত, খাওয়া খরচা কত, এন্ট্রি ফি এক এক জায়গায় কত কীরকম নিতে পারে, থাকার বা হোটেল চার্জ কত, সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন এই ব্লগটাতে। আর যেহেতু আমরা বলেছি যে যত কম খরচে এই গোয়া ট্যুর করতে পারবো সেরকমভাবেই প্ল্যানটা বানাচ্ছি। তাই আমরা জার্নিটা কিন্তু মানে কলকাতা থেকে গোয়া পর্যন্ত কিন্তু আমরা ট্রেনে জার্নি করব, আর সময় লাগতে পারে 41 ঘন্টা মতো। তবে ট্রেন কিন্তু 4 ঘন্টা তো কম করে 9-10 ঘন্টাও লেট করে যায়, তো টাইম একটু লাগবে। তাই আপনারা চাইলে কিন্তু ফ্লাইটে যেতে পারেন, ফ্লাইটে যাওয়াটাই ভালো। আর ফ্লাইটে গেলে ডাবলিম বা মোপা এয়ারপোর্টে নেবে, তারপরে এই ট্যুর গাইডটাকে ফলো করতে পারেন। আর চাইলে আপনারা ব্যাঙ্গালোর পর্যন্ত ফ্লাইটে এসে তারপরেও ট্রেন ধরতে পারবেন। আর চাইলে আপনারা এখান থেকে ব্যাঙ্গালোর দুরন্ততে ব্যাঙ্গালোর চলে যান, তারপর ওখান থেকে ব্রেক জার্নি করে গোয়া আসতে পারেন। এটা কিন্তু বেস্ট রুট। হ্যাঁ, নানা রকমভাবেই গোয়া আসা যায়। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষাঘাটে। আমাদের ট্যুর প্ল্যানটা শুরু হবে শালিমার স্টেশন থেকে, আর আমরা ধরেছি 18047 ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস। আর এই ট্রেনটি শালিমার থেকে ছাড়ে রাত 11:10-এ, আর বিকেল 4টের মধ্যেই সাধারণত মাদগাঁও স্টেশনে পৌঁছে যায়। তবে দেরি করলে সেটা 10টাও হতে পারে, মানে রাত 10টা। আর এই ট্রেনটা সোম, মঙ্গল, বুধ আর শনিবার ছাড়ে এবং আমরা নামবো গোয়া মাদগাঁও স্টেশনে। আর এই যাত্রাপথটা প্রায় 2 রাত 2 দিনের মতন হতে চলেছে। তবে বোর হবেন না, কারণ জানলা দিয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় খুব সহজেই। আর অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ, মাঠ ঘাট, পাহাড়ি, নদী, ঝর্ণার পাশ দিয়ে এবং অনেক কটা টানেলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ ধরে চলবে আমাদের এই ট্রেন। বিশেষ করে কর্ণাটকে প্রবেশ করার পরই প্রাকৃতিক পরিবেশ অসাধারণভাবে চেঞ্জ হয়ে যাবে, খুব ভালো লাগবে। আরও যদি ভালোভাবে বলি, ক্যাসেল রক স্টেশন ঢোকার আগে থেকেই এই প্রাকৃতিক পরিবেশ সুন্দর, মানে জঙ্গল, ঝর্ণা, এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ চলে আসবে এবং ক্যাসেল রক স্টেশন ক্রস করার পর তো আরও সুন্দর, জাস্ট ফাটাফাটি হয়ে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্য। আর একটা কথা এখানে বলে রাখি, আমরা দুধসাগর ফলস বাই রোড না যেতে পারলেও আমরা ট্রেন থেকে কিন্তু দুধসাগর ফলসের পাশ দিয়ে যাব, এমনকি দুধসাগর ফলসের ঝর্ণার জল এসে পড়বে আপনার গায়ে। তো খুব সুন্দর জার্নিটা হতে চলেছে এবং তার সাথে অসাধারণ গোয়া ট্যুর প্ল্যানটা দিচ্ছি, মন দিয়ে দেখবেন এবং
ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। চলুন আমরা এখন গোয়া চলে এসেছি, আর গোয়ার কথা রীতিমতন আমাদের ট্রেন লেট করেছে, তাই সন্ধ্যেবেলার দিকে পৌঁছেছি। তাই আজকে ট্যুর প্ল্যান আমাদের কিছু নেই, আজকে আমরা সরাসরি যাব হোটেলে। পরের দিন থেকে শুরু হবে আমাদের গোয়া ট্যুর। আর এই হলো আমাদের হোটেল, আমরা হোটেলের ভেতরে ঢুকে পড়েছি। 3 স্টার হোটেল এটা, আর এটা কোলভা বিচের কাছে অবস্থিত। আর একটা কথা জানিয়ে রাখি, আমরা এই মাদগাঁও রেলওয়ে স্টেশন থেকে কোলভার এই হোটেল পর্যন্ত এসেছি বাই কারে, আর আমাদের কার ভাড়া নিয়েছে 300 টাকা। তবে এই ভাড়াটা 300 থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে। আর হোটেলটা দেখিয়ে দিই, এই হলো আমাদের হোটেলের রুম। এখানে একটা টিভিও আছে বড়সড়, আর এই হলো আমাদের ওয়াশরুমটা, দেখতেই পাচ্ছেন একদম 3 স্টার। তো খাওয়া দাওয়া আমরা এই হোটেল থেকেই করে নিয়েছি, আর খাওয়া দাওয়ার জন্য আমাদের খরচা পড়েছে 500 টাকা। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে আমরা রেস্ট নিয়ে নিয়েছি, আর আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আর চলুন হোটেলটাকে একবার ভালো মতন দেখিয়ে দিই। এই হোটেলের এই সাইডে রয়েছে একটা খুব সুন্দর সুইমিং পুল, আর হোটেলটা ঠিক এরকমই দেখতে, রিসোর্ট টাইপের। খুব ভালো লাগছে হোটেলটাকে, মানে অ্যাকচুয়ালি হোটেলটা খুব সুন্দর। আর একটা কথা, এখানে এসে এখানে যে ম্যানেজার রয়েছে সে কলকাতা কৃষ্ণনগরের লোক, এবং তার সাথে আলাপ হয়েছে। এবং আপনারা যদি কোনো হেল্পের দরকার হয়, তার ফোন নাম্বারটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তিনি আমাদেরকে এই গোয়া ট্যুর করার জন্য অনেক হেল্প করেছেন, তাই ফোন নাম্বারটা দিয়ে দেবো। চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর ওনার সাথে এই গোয়াতে এসেই আমার আলাপ হলো, ভালো লোক, বাঙালি। আজকে আর একটা দিন হচ্ছে গোয়াতে, আর আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, মানে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা বেরোবো এবার গোয়া সাইট সিনে। আর তারপরে দেখাচ্ছি কি কি দেখছি আজকে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এখানে মোটামুটি খাওয়া দাওয়া বাবদ পার ডে পার হেড 1000 টাকা খাওয়া খরচা হতে পারে, এটা ধরে রাখবেন। আর এখানে বাঙালি রেস্টুরেন্টও পাবেন, কোলভা বিচের সাইডেই রয়েছে। আর এই হলো সেই কলকাতা রেস্টুরেন্ট, মানে এখানে বাঙালি খাবার পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর আমরা এই প্রথম দিন ট্যুর করার জন্য বাসই করেছি, এইরকমই ট্রাভেলার টাইপের বাস পাওয়া যায় এখানে। আর আমাদের জন্য এসি 450 টাকা পার হেড ভাড়া নিয়েছে। আর আমরা আজকে কি কি জায়গা ঘুরবো সেটা বলে দিচ্ছে ড্রাইভার সাহেব, শুনে নিন। ट्रिप लेकिन डॉल्फिन ट्रिप अभी बंद है। उसके अलावा आप लोग को जैसा कि बैक वाटर साइड सीइंग बोलते हैं उसको, ये बैक वाटर जो रहता है वो खाली बारिश में रहता है। सीजन के टाइम पे डॉल्फिन ट्रिप रहता है। बैक वाटर मतलब क्या है, एक छोटा सा बोट रहेगा, आप लोग को बैक खाड़ी में लेके जाएगा। उसके साथ साथ आप लोग को जैसा कि साइड सीइंग पॉइंट दिखाएंगे, जैसे कि भूतनाथ टेम्पल रहेगा, जैकी श्रॉफ का बंगलो रहेगा, एलपी के ला पैशन ऑफ कर्मा बोल के एक बड़ा सा क्लब है। उसके बाद में आप लोग को पोर्चुगीज चर्च दिखाएंगे, और थोड़ा साइड सीइंग करा के वापस आएंगे। उसके बाद में हम लोग जाएंगे अगवादा फोर्ट। अगवादा फोर्ट के बाद आएंगे हम लोग एक कांदोलिम बीच, उसको फॉरनर बीच कहते हैं, क्योंकि आप लोगों ने सुना रहेगा यहाँ पे एक वर्ल्ड फेमस पार्टी होता है सनबर्न बोल के, कभी सुना है? हाँ, सनबर्न। तो जो कांदोलिम बीच पे सनबर्न पार्टी होता है, तो अभी ये क्या है, ऑफ सीजन है, फॉरनर वगैरह कोई नहीं है। उसके बाद में हम लोग जाएंगे जैसा कि कश्मीर, कुल्लू मनाली जाते हो आप लोग, तो यहाँ पे गोवा में एक मिनी कश्मीर बना हुआ है, स्नो पार्क। स्नो पार्क मतलब अंदर जाएंगे तो आप लोग को ऐसा फील करोगे कि आप लोग कश्मीर में आए हो। -5 डिग्री रहेगा, अंदर आप लोग का आइस बार रहेगा, बहुत सारे गेम्स एक्टिविटीज है, डीजे म्यूजिक लाइव चलते रहते हैं। आप लोग को जाने वक्त जैसा कि कुल्लू मनाली में जैकेट देते, तो आप लोग को यहाँ पे जैकेट दिया जाएगा, गन बूट देंगे आप लोग को, हैंड ग्लव्स, मंकी कैप। अंदर आप लोग गेम्स खेल सकते हैं, एक्टिविटीज गेम्स से रहेंगे। उसके बाद में हम लोग जाएंगे एक बागा बीच, गोवा का एक क्वीन बीच है, सुना है ना, बागा एंड कलंगुट। देखो गोवा में सब बीच एक ही है, खाली क्या एरिया का नाम अलग है। तो बागा एंड कलंगुट के हम लोग मिडल में छोड़ देंगे। ओके, तो ये गोवा का क्वीन बीच है। उसके बाद में हम लोग जाएंगे जैसा कि इंडिया का लार्जेस्ट, आप लोग बंगाल से हो ना? हाँ। तो बंगाली लोग ये मिस नहीं करते, उसको बोलते हैं बोट क्रूज, रिवर क्रूज। कितने भी रहने तो कि बोट क्रूज मतलब क्या है कि गोवा के कैपिटल है पंजिम सिटी, तो वहाँ पे एक बड़ा सा जहाज रहेगा ट्रिपल डेक का, उसमें आपको गोवन का ट्रेडिशनल डांस दिखाएंगे, कल्चरल डांस दिखाएंगे, फोक डांस। आप लोग हमारे स्टेट में आए हो तो हम लोग का कल्चरल देख सकते हो आप लोग। तो उसके बाद में अलग से लेडीज को बुलाते हैं डांस करने के लिए, बच्चों को बुलाएंगे, कपल्स रहता है। तो 6 बजे बोट निकलती है जहाज, तो 7:30 को रिटर्न आती है। ओके, तो 8:30 आप लोग होटल पहुंच जाओगे, 8:30 तक। আর এখন আমরা চলে এসেছি ব্যাক ওয়াটারে এই বোর্ডে করে ঘুরতে। আর কত নেয় খরচা ড্রাইভার সব তো বললোই, সেটা শুনলেন।
আর এরপর আমরা একে একে ড্রাইভার সব যেগুলো বললো সেগুলো দেখে নেবো। আর সত্যি বলছি অসাধারণ সুন্দর লাগছে এই জার্নিটা। গোয়ার ট্যুরের প্রথম জার্নিতেই পয়সা উসুল বলে মনে হচ্ছে। বেশি ভালো লেগেছিল আমার এই জায়গাটা দিয়ে, মানে এই যে ব্রিজের তলা দিয়ে যখন বোটটা যাবে তখন। আর দু সাইডে কিন্তু পুরো ম্যানগ্রোভ অরণ্য ভর্তি, আর এইরকমই সুন্দর একদম শান্তশিষ্ট নিরিবিলি ব্যাপার স্যাপার চলছে, আর ফাটাফাটি লাগছে। আর লাস্টের আর এই ক্লাবটার এখানে যে মানুষটি শুয়ে আছে দেখছেন, তার বডিটা বা এখানে যা কিছু সব মাটির তৈরি, আর জামা কাপড়ের জায়গাগুলো কিন্তু গাছ লাগানো। হ্যাঁ, দারুণ লাগছে না? তো আমরা চলেছি এখন আগোয়ারা ফোর্ট দেখতে। আর আগোয়ারা ফোর্টের জন্য হচ্ছে 25 রুপিস পার পারসন এন্ট্রি ফি রয়েছে এখানে। আর ছোটো বাচ্চা যারা তাদের এন্ট্রি ফি লাগে না। তো এখন একটা হিস্টোরিক্যাল প্লেস দেখতে যাচ্ছি এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা। আর এই হলো সেই ফোর্টটা, এগিয়ে গিয়ে ভেতরে ঢুকতে হবে। এখান দিয়ে একটা ছোটো সাঁকো আছে, সাঁকো পেরিয়েই এই যে এন্ট্রি পয়েন্ট, এখানে আপনাকে সেই টিকিটটা দেখাতে হবে এবং ভেতরে ঢুকতে হবে। এবং ওপরে সিঁড়ি দিয়ে উঠেই বিশাল বড় একটা এরিয়া রয়েছে, আর সেটাই ফোর্টের অ্যাকচুয়ালি ছাদ। আর এখানে ঘুরতে ঘুরতে কটা কথা জানিয়ে রাখি, এখান থেকে জল সরবরাহ করা হতো নাবিকদের, যারা সমুদ্রে যেতেন তাদেরকে। এছাড়াও অস্ত্রশস্ত্র বারুদ ইত্যাদি মজুদ থাকতো। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকেই সিগন্যালিং করা হতো যে কোন দিকে জাহাজকে ঘুরতে হবে, মানে ওয়াচ টাওয়ারের যেটা কাজ সেটাই। আর এর তলায় না একটা কারাগার মতন ব্যাপার আছে, লোকে বলে এখনো পর্যন্ত নাকি এখানে কিছু ভুতুরে ব্যাপার স্যাপার ঘটে। আর এই হলো পুরো ফোর্টের ম্যাপটা। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। এবার চলুন দেখে নিই হচ্ছে আরবিয়ান সাগরটা। এইখান থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টটাকে আরব সাগরকে সুন্দরভাবে দেখা যায় ঠিক এই সমুদ্রটা পার হলেই। আর মানে অসাধারণ সুন্দর লাগবে শুধু এই জায়গাতে এসে দাঁড়িয়ে থাকতেই। আপনারা দূরে ভিউটা একবার দেখুন, জাস্ট ফাটাফাটি সমুদ্র। এবং আমরা অনেক ওপরে আছি, দেখুন নিচের ঢেউগুলো সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে কত ছোট ছোট দেখাচ্ছে, নারকোল গাছটার সাইজ কত ছোট দেখাচ্ছে। আর এই ফোর্ট ঘোরার পর আমরা চলে এসেছি এখন বাগা এবং অঞ্জলি বিচ দেখবো বলে, যে মিডিলের সেন্টার পয়েন্টে একটা জায়গায় পার্কিং করেছে আমাদের গাড়িটা, মানে ওই ট্রাভেলারটা। আর এই রাস্তা দিয়েই হেঁটে যেতে হবে সমুদ্রে, খুব একটা বেশি হাঁটতে হবে না। আর এই হলো সেই গোয়ার বিখ্যাত বাগা বিচ। প্রচুর লোক রয়েছে এখন বাগা বিচে, স্নানও করছে এবং হ্যাঁ দারুণ ভিড়। চাইলে কিন্তু আপনারাও এখানে স্নান করে নিতে পারেন। এই গেঞ্জিগুলো এখানে বিক্রি হচ্ছে, বেশি দাম নয়, 100 টাকা করে নিচ্ছিল, কোনোটা 150 নিয়েছিল। আর এখন চলে এসেছি আমরা অঞ্জলি বিচে, পাশের বিচটাতেই, মানে জাস্ট হেঁটে চলে যাওয়া, অনেকটাই হাঁটতে হবে কিন্তু। আর সমুদ্রের ধারে তবে হাঁটতে কোনো অসুবিধা লাগে না, বেশ ভালোই লাগবে। সমস্ত বিচ ধরেই হচ্ছে মানুষের ভিড় হয়েছে, স্নান করছেন। কোনটা বাগা বিচ কোনটা অঞ্জলি বিচ এটা বোঝাই যাবে না অ্যাকচুয়ালি, এক একটা এরিয়ার নাম অনুযায়ী এক একটা বিচের নাম হয়েছে, এটাই যা। গোয়ার বিচে ছিলাম এতক্ষণ, জানি না কি হলো ব্যাপারটা, সবাইকে মাইকে করে অ্যানাউন্স করা হচ্ছে যে তাড়াতাড়ি ইমিডিয়েটলি জল থেকে সবাই উঠে আসুন। পুরো বিচ ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং সবাইকে ওপরে তুলে নেওয়া হচ্ছে। বুঝতে পারছি না, কেউ বলছে দুজন ডুবে গেছে, কেউ বলছে বড় ওয়েভ আসছে, কেউ বলছে জোয়ার আসছে, আলটিমেট কী হচ্ছে জানি না। তো যাই হোক, বিচ থেকে আমরা উঠে এসেছি, উঠে এবার যাই বাসের দিকে পরবর্তী বিচে। তো এই বিচে কিছু একটা ঘটনা ঘটেছিল, যাই হোক আমরা চলে এসেছি আমাদের পরবর্তী বিচে, মানে ক্যান্ডোলিনা বিচে। এবং এখানে প্রচুর দোকানপাট পাবেন। এখান থেকে আপনারা আপনাদের
প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন। বাচ্চাদের খেলনারও অনেক জিনিসপত্র আছে এই বালি টালি দিয়ে, যেগুলো স্যান্ড আর্ট তৈরি করার জন্য যেসব সরঞ্জাম পাওয়া যায় সেগুলো। আর এই ট্যাটুর দোকান, প্রচুর ট্যাটুর দোকান পাবেন এই গোয়ার বিচগুলোতে, এবং পার্মানেন্ট ট্যাটুও করতে পারেন বা টেম্পোরারি ট্যাটুও করতে পারেন। আর এই হলো সেই বিখ্যাত সান বার্ন পার্টি হওয়ার বিচ, এবং এই বিচটাই আমার না বেস্ট বিচ লেগেছে, ফাটাফাটি বিচটা। কিন্তু যেহেতু অফ সিজন, তাই বিচের লোকজন তো অবশ্যই পাবেন, কিন্তু সেই পার্টির ইমেজ নেই। আর পাশে দেখতে পাবেন অনেকগুলো ঘুমটি করা আছে, মানে এখানকার লোকাল কোনো পাতা টাতা দিয়ে ঘর করা আছে, ভেতরে ক্যাসিনো খেলা হয়। আর অলরেডি বৃষ্টি চলে এসছে, দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলে এসছে। ছাতা আমরা খুলেছি ঠিকই, কিন্তু বৃষ্টি ক্রমশ বাড়ছে। আর আমরাও এগোচ্ছি আমাদের ট্রাভেলারের দিকে, পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা করব বলে। এই বীজটা কিন্তু ফাটাফাটি। আর এখানে অনেক হোটেলও আছে, চাইলে আপনারা কিন্তু এই বাগা বিচ বা ক্যান্ডোলিনার বিচ, এই নর্থ গোয়াতে বিচগুলোর পাশেও যে কোনো জায়গায় কিন্তু থাকতে পারেন। প্রচুর হোটেল আছে, এবং হ্যাঁ আর ভাড়া মোটামুটি 2000 টাকা প্লাসই, আমি যতদূর শুনেছি। আমি একটা হোটেলে গিয়েও এনকোয়ারি করিনি এবারে। আর সাউথ গোয়া যেরকম শান্তশিষ্ট পরিবেশ, আর নর্থ গোয়াতে ঠিক তার উল্টো। মানে আপনি যদি ব্যাপক উল্লাস করতে চান তাহলে আপনার জন্য নর্থ গোয়া, আর শান্তশিষ্ট থাকতে মানে একটা সুন্দর সময় কাটাতে চান তাহলে কিন্তু সাউথ গোয়া। আর অলরেডি আমরা চলে এসেছি আমাদের ক্রুজ পার্টি করার জায়গায়, আর এখানেই আমাদের ট্রাভেলার বা বাস যাই বলুন না কেন সেটা থেমেছে। আর রাস্তাটা ক্রস করেই আমরা চলে এসেছি সেই এন্ট্রি পয়েন্টে, যেখান থেকে আমাদেরকে ক্রুজটা ধরতে হবে। আর অবশ্যই ড্রাইভার সাহেব যেটা বলেছিলেন, অনলাইনেই কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে প্রচণ্ড চেক হবে, এবং আপনার কাছে জলের বোতল থেকে শুরু করে বিড়ি সিগারেট খৈনি যদি কিছু থাকে সেগুলো সব কিন্তু এরা এখানে ফেলে দেবে। তো এখানে আর একটু পরে কোনো আওয়াজই শোনা যাবে না। চলুন একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের যে স্ক্রুজটা, 3 তলা স্ক্রুজ, তার হচ্ছে ওপরের ফ্লোরটা। এখানে একটা ব্যালকনি মতন করা আছে, এবং এখানে বসেও আপনারা পার্টি এনজয় করতে পারেন। যারা নিচে ডান্স ফ্লোরে ডান্স করতে ইচ্ছুক নন, তারা ওপরে এখানে বসে খাবার দাবারও খেতে পারেন। আর বাইরে যেরকম জলের বোতল নিয়ে ঢুকতে পারছিলেন না, ভেতরে কিন্তু জলের বোতল পাওয়া যায়, বিয়ার, ড্রিঙ্কস সবই পাবেন, কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে। আর চলে এসেছি আমরা এখন একদম ছাদে, মানে ওপরে দেখতে পাচ্ছেন ড্রিঙ্ক হচ্ছে, এখানে করা যায়। তবে এখান থেকেই আপনাকে জিনিসপত্রগুলো কিনতে হবে, বাইরে থেকে কোনো কিছু কিনে ভেতরে ঢোকা যাবে না, মোট কথা। আর ওপর থেকে সমুদ্রটা দেখতে ফাটাফাটি লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ, আমরা রয়েছি কিন্তু রিভারে। আর দূরে ডলফিন দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় মনে হয় আপনাদেরকে দেখাতে পারবো না। একঝাক ডলফিন আছে কিন্তু ওখানে। আর সত্যি কথা বলতে ওপরটা হেভি লাগলো। আর চলুন যাই নিচে, এতক্ষণ মনে হয় পার্টি শুরু হয়ে গেছে। আর আমিও একটুখানি নেচে নিলাম পার্টিতে, ডান্স পার্টিতে। এখন সন্ধে হয়ে গেছে, আর চারিদিকে দেখছেন ঝলমল করছে। গোয়ার রাত্রিবেলার মজাটাও না ফাটাফাটি। এইবার আমাদের ফেরার পালা আমাদের হোটেলে, আর আমরা রয়েছি সাউথ গোয়াতে। তো পার্টি খতম, এবার আমরা বাস ধরবো, বা মানে আমাদের ট্রাভেলার যেটা রয়েছে সেটা ধরবো, আর ব্যাক করব হোটেলে। আর শুরু হবে পরের দিন নতুন এক জার্নি। আর গোয়ায় আমাদের আজকে আর একটা নতুন দিন, 2 নাইট স্টে করে ফেলেছি অলরেডি আমরা গোয়াতে। আর আমরা এই তৃতীয় দিনে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর চলুন কি ঘুরি দেখি। প্রথমেই আমরা যাব এই একটা অ্যাকোরিয়াম হাউস রয়েছে সেখানে।
এখানে আপনারা অ্যাকোরিয়ামে প্রচুর নানা রকমের মাছ দেখতে পারবেন। যারা এগুলোর শৌখিন আছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। এছাড়াও বাচ্চাদের জন্য অনেক এন্টারটেনমেন্টের জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা যাইনি অ্যাকচুয়ালি। পাশের গেট দিয়ে ঢুকলেই মানে টিকিট কেটে ঢুকতে পারবেন। আর এখানেই আমরা ঢুকেছি। এখানে প্যাকেজ সিস্টেমে অ্যাকচুয়ালি টিকিট মানে দুটো ঘরে গেলে মানে একটা ফিস আর একটা 3D শো, 4K ভিডিও এরকম টাইপের জিনিস আছে। দুটোই গেলে হয়তো 200 টাকা, আবার 4টেই গেলে হচ্ছে 300 টাকা, এরকম প্যাকেজ সিস্টেমে আছে। তো আমরা ওইসব না করে 100 টাকা টিকিট কেটে এই গোয়ার অ্যাকোরিয়াম দেখতে ঢুকেছি। আর এটা হচ্ছে ইল মাছ, ইলেকট্রিক ইল। তবে আমার কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, যেহেতু আমার এসব ভাল লাগে অ্যাকচুয়ালি। স্টার ফিশগুলো দেখুন একবার। আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি, তিংড়ি বিংড়ি, সামুদ্রিক চিংড়ি। আর কচ্ছপ, অবশ্যই সামুদ্রিক কচ্ছপ। আর এই জায়গাটায় ভেতরে আমি আমার মেয়ে শ্রীদা, আর চারিদিকে মাছ, মাঝখানে রয়েছি আমরা। বাচ্চাদের জন্য পারফেক্ট জায়গা, খুব ভালো লাগবে, আমাদের বড়দেরও ভালো লাগবে। আর মাছ দেখুন, অসাধারণ লেগেছে এই জায়গাটা। এরপর আমরা এখন চলে এসেছি ডোনা পাওলা দেখতে। আর এটা সামনে রয়েছে ডোনা পাওলার চার্চ। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের ট্যুরটা আপনারা কিন্তু কারে করতে পারেন। আমরা যদিও সেই ট্রাভেলারেই করেছিলাম, তবে আমার মনে হয়েছে পার্সোনালি যে এই ট্যুরটা যদি আপনারা কারে করেন, তাহলে মানে গাড়ি ভাড়া করে করেন, ওই 3,500 থেকে 4,000 টাকা একটা গাড়ি পুরো টোটাল ট্রিপটা করতে ভাড়া নেবে। এটা করাই মনে হয় ভালো। আর এইখান থেকে দেখুন ডোনা পাওলার বিচ, অসাধারণ জায়গা, এটা খুব ভালো লেগেছে, ফাটাফাটি লেগেছে। আমি ভাবছি এই ডোনা পাওলা নিয়েই একটা আলাদা করে ব্লগ বানাবো আপনাদের জন্য, বানাবোই। এটা আমার এত ভালো লেগেছে এই জায়গাটা। আর এখানের এই হচ্ছে বিচের ভিউটা দেখুন। ওই ওপরটায় উঠবো আমরা, একদম টপ যে জায়গাটা রয়েছে ওই জায়গায় ঢুকবো। আর অবশ্যই এখানে ঢুকতে এন্ট্রি ফি তো লাগেই। আর সেই এন্ট্রি ফিটা দেখে নিন, বোর্ডে রয়েছে লেখা, ছোটদের জন্য 25 টাকা আর বড়দের জন্য হচ্ছে 50 টাকা পার হেড। আর এখানে টিকিট কেটে এখানে টিকিট দেখিয়ে চলুন যাওয়া যাক ভেতরে। আর এখান থেকে একটুখানি দেখিয়ে দিই যে সমুদ্রটাকে। তো এখন আমি রয়েছি ডোনা পাওলা ভিউ পয়েন্টের একদম উপরে। আর উঠতে গেলে একটু হাঁপিয়ে গেছি। চলুন এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরো 360 ডিগ্রি এই ভিউ পয়েন্টটা। চলুন স্যার দেখে নিই। আর ওপর থেকে কত সুন্দর লাগছে চারপাশটা, একবার দেখুন। সমুদ্রের আওয়াজও আছে, সুন্দর হাওয়া বইছে, আকাশে মেঘও আছে, মাঝে মাঝে রোদও উঠছে। আর ওই যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসছি এই ক্যাম্পাসটায়। আর এখানে এইরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে আমাদের ওপরে উঠতে হবে। ওই দিকের একটা ভিউ পয়েন্ট ছিল, ওটা এখন ভেঙে গেছে বলে বন্ধ আছে, রিপেয়ারিংয়ের কাজ করছে। আপনারা যখন আসবেন হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখুন ওপরে উঠে যদি আপনারা হাঁপিয়ে যান মাঝে মাঝে, দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিউ পয়েন্ট রয়েছে। ওখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তো এই ভিউ পয়েন্টগুলোতে দাঁড়িয়ে আপনারা ফটো শ্যুটিং থেকে শুরু করে রেস্ট নিতে পারেন, রিলস ফিলসও বানাতে পারেন। দারুণ জায়গা, ফাটাফাটি লাগবে। আর চলুন একবার 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে এই ডোনা পাওলার ভিউ পয়েন্টের একদম টপ থেকে। এই যে এইখানটায় আমি রয়েছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে পোলটা রয়েছে, আমি পুরো 360 ডিগ্রি ভিউটা দেখিয়ে আবার এই পোলে এসেই শেষ করব। তবে চলুন দেখে নিন একবার এই ভিউটা। আর একটা কথা জানিয়ে রাখি, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ সুন্দর ভিউ, মানে ফাটাফাটি জায়গাটা একটা। আর এখানে সুইসাইড পয়েন্ট, লাভার্স পয়েন্ট যেগুলো থাকে সেগুলো সবই আছে। তবে লাভ করতে পারেন, সুইসাইড করার কোনো দরকার নেই বেড়াতে এসে, বা কোনো সময় কোনো দরকার নেই। আর এখানে কিন্তু এই যে সাইডে কটেজগুলো রয়েছে বা হোটেলগুলো রয়েছে, এখানে কিন্তু আপনারা থাকতে পারেন। তবে হ্যাঁ, এখানে থাকার খরচা একটু বেশি, মানে এই কটেজগুলো মোটামুটি আপনার 3,500-4,000 টাকা পার ডে নিতে পারে।
কিন্তু এখানে থাকার এক্সপিরিয়েন্সটাই একটা আলাদা। একবার শুধু দেখুন ভিউ পয়েন্টটা, নিচে দেখুন ঢেউগুলো ভাঙছে পাথরের বুকে, আর একদম ওপরে রয়েছি, প্রচুর ওপরে রয়েছি আমরা। তবে এখানকার যে কটেজ বা হোটেলগুলো রয়েছে সেখানে অবশ্যই এসে একবার থাকার ইচ্ছাও কিন্তু আমার আছে। আগে যদি জানতাম এখানে এত সুন্দর ব্যাপার স্যাপার আছে তাহলে একবার ট্রাই দিতাম, অন্তত 1 নাইট বা 1 ডের জন্য তো এখানে, মানে এক রাত একদিনের জন্য তো এখানে থাকা যেতেই পারতো। তারপরে নয় সাউথ গোয়ার দিকে কোনো সস্তার হোটেলে থেকে যেতাম। কিন্তু যাই হোক, প্ল্যানিংটা আপনাদের দিয়ে দিলাম, এরকমভাবে থাকতে পারেন। এখানে থাকতে ফাটাফাটি লাগবে। আমার তো এই জায়গাটা জাস্ট অসম লাগছে। আর প্রচুর কিন্তু কাপেল রয়েছে এখানে, মানে লোকাল কাপেল যারা এখানে আসে প্রেম টেম করতে হয়তো। আমরা ভিডিওতে যতটা সুন্দর দেখছি, অ্যাকচুয়ালি বাস্তবে যদি এখানে আসেন তার থেকে বহু হাজার গুণ সুন্দর এই জায়গাটা। এবং সত্যি কথা বলতে আমরা যে বিভিন্ন জায়গাগুলো ঘুরেছি তার মধ্যে আজকের ট্যুরের আমার এটাই ফাটাফাটি জায়গা লাগছে, বেস্ট জায়গা লাগছে। এবং এখানে আমরা বেশ কিছুটা সময় স্পেন্ড করেছি ওপরে এই জায়গাটাতে। আর ওই যে দূরে যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, সাইড দিয়ে যে রিভারটা চলে গেছে, ওটাই কিন্তু সেই মান্ডলি রিভার, মানে গতকাল যে ক্রুজ বোর্ডে করে ঘুরেছি সেটা। আর এটা মনে হচ্ছে আমাদের কুল গাছ, বাংলার কুল। তবে দেখছেন কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখুন গাছের পাতাগুলো নড়ছে। তারপরে আমি জাস্ট ফিল করছি আর ভাবছি যে ফাটাফাটি জায়গাটা একদম 100%। এটা নিয়ে আমি একটা আলাদা করে ব্লগ করব নিজের শান্তির জন্য, আপনারা দেখবেন আশা রাখি। কিন্তু নিজের মনের শান্তির জন্য এই ডোনা পাওলা নিয়ে, গোয়ার ডোনা পাওলা নিয়ে আমি আর একটা ব্লগ বানাবো, এর মধ্যেই সেটা পাবলিশ করব। এবং অবশ্যই এই গোয়া ট্যুরে আর একটা জায়গা আছে যেখানটা নিয়ে আলাদা করে ব্লগ করা যায়, সেখানেও আমরা যাব, তখন আমি বলছি জায়গাটা। তো আমরা মোটামুটি ঘুরতে ঘুরতে 360 ডিগ্রি ম্যাক্সিমাম জায়গায় কমপ্লিট করে ফেলেছি, একদম শেষের দিকে, মানে জাস্ট 360 ডিগ্রি হলো বলে। এখান থেকেও ভিউটা দেখে নিন একবার। আর ওই সাইড থেকেও একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। আমি বলছি এখানে রিলস করার জন্য, ফটো শুটিংয়ের জন্য বা সিনেমা শুটিংয়ের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। তবে অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে, দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো রয়েছে। তবে চাপ নেই, মাঝে মাঝে রেস্ট নেওয়ার জায়গাও আছে এবং ভিউ পয়েন্টগুলোও খুব সুন্দর। আর দেখুন, অলরেডি বলেছিলাম যে জায়গাটায় যে জায়গা থেকে শুরু করেছি আমি সেই জায়গায় এসেই আবার থেমেছি, মানে 360 ডিগ্রি ভিউ আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানো। এরপর পরের জায়গায় যাওয়া যাক। আর সেই গোয়ার ফাটাফাটি রাস্তা, মানে পাশে রিভার থাকবে বা সমুদ্র থাকবে, আর সাইডে এইরকম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। তবে এখন আমরা চলে এসেছি সেন্ট ক্যাথিড্রাল চার্চ দেখতে। তবে ভেতরে আমি ভিডিও করিনি, তার কারণ হচ্ছে আমার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল, মানে জ্বর এসেছিলো, তাই জন্য আমি একটুখানি চাপ নিয়ে নিয়েছিলাম। তবে ভেতরে আমরা বসেছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, আপনারাও চাইলে সময় কাটাতে পারবেন। আর এবার আমরা চলে এসেছি শান্ত দুর্গা টেম্পল দেখতে। আর এই শান্ত দুর্গা টেম্পল মানে গোয়া একটা পর্তুগিজ জায়গা যেখানে চার্চ খুবই কমন ব্যাপার, সেখানে এইরকম একটা দুর্গা টেম্পল। এটা কিন্তু পুরোটাই একটা মন্দির। মন্দিরটা দেখতে ঠিক আমরা তথাকথিত মন্দির যেরকম দেখি সেরকম নয়, কিন্তু গোয়ার আর্কিটেক্ট স্টাইলেই তৈরি এই মন্দিরটা। এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা একটা মন্দির। এটা সাউথ ইন্ডিয়ান যে কোনো মন্দিরেই এরকম দেখতে পাওয়া যায়, স্তম্ভগুলো প্রদীপ জ্বালানো হয় এগুলোতে। তবে এই শান্ত দুর্গা টেম্পল নিয়ে খুব সুন্দর একটা গল্প আছে। আমি আগে একটা ব্লগ বানিয়েছিলাম, সেখানে এই শান্ত দুর্গা টেম্পলের গল্পটা নিয়ে সুন্দরভাবে বলেছিলাম, এবং বা আমাদের গাইড যে ছিল সে সুন্দরভাবে বুঝিয়েছিল। তো চলুন শান্ত দুর্গা
টেম্পল ডিটেলসটা জানতে হলে ওই ভিডিওটা দেখে নেবেন। আর এইবার আমরা চলে এসেছি বিগ ফুট মিউজিয়ামে। আমি আগে যেটা বলছিলাম ডোনা পাওলা ঘোরার সময় যে আর একটা জায়গা লেগেছে আমার খুব ভালো, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানটা না সমস্ত গোয়ার ট্র্যাডিশনাল লাইফস্টাইল নিয়ে হচ্ছে মিউজিয়ামটা তৈরি, প্রদর্শিত। দেখতেই পাচ্ছেন এই যে পুরনো দিনের বসে মানে এটা পালকি টাইপের ব্যাপার, কাঁধে করে নিয়ে যাওয়া যায়। ওপরে হাওয়া খাওয়ার জন্য যে কাপড়ের পাখা তৈরি হতো সেগুলো রয়েছে। এবং ব্যাপারটা এই যে হাত দিয়ে দড়ি টানা হতো, হাওয়া লাগতো। আর এই যে পরশুরামের স্ট্যাচু করা হয়েছে, এই পরশুরামই নাকি এই গোয়া তৈরি করেছিলেন তীর দিয়ে। তো এখানকার লোককাহিনী, লোককথা এবং লাইফস্টাইল, জীবনযাত্রা যেরকম ছিল গোয়ার লোকেদের আগে, সেগুলো নিয়েই এই মিউজিয়ামটা তৈরি। খুব সুন্দর একটা ভাষ্যকার বা সুন্দর একটা স্টোরি বলে মাইকে, আর তার সাথে সাথে জায়গাগুলোকে দেখায়। মানে আমরা গিয়ে দেখবো, এখানকার গাইড আছে, নিয়ে গিয়ে দেখাবে। আর এই জন্যই না জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। মানে কোনো জায়গায় ঘুরতে এলে যদি সেখানকার যে মিউজিয়ামের জিনিসপত্র রয়েছে তার সম্বন্ধে বলা হয় এবং এত সুন্দরভাবে বলা হচ্ছে, আমি নিশ্চয়ই এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাবো। তখন ওই ভিডিওটা প্লিজ দেখবেন, খুব ভালো লাগবে, খুব 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 ভালো লাগবে। একটা নতুন ধরনের, একটা নতুনত্ব মিউজিয়াম। এইরকম মিউজিয়াম আমি এর আগে কোনোদিন দেখিনি। আর এরপর চলে এসেছি আমরা বিগ ফুটের সেই পা, মানে বড় পা বিগ ফুট, সেটা দর্শন করতে। এই যে এখানেই ওই ঋষি এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিল, তারই পায়ের ছাপ এটা। আর এটা কিন্তু একটা অদ্ভুত মূর্তি, ওপরে বৌদ্ধিস্ট মূর্তি বা জৈনিস্ট মূর্তি যেটাই থাকুক না কেন, যত সামনে যাবেন মূর্তির দিকে তাকালে চোখ বন্ধ করে নেবে, আর মূর্তির থেকে যত দূরে থাকবেন তত চোখ খোলা থাকবে। আর এই জায়গাটা খুব সুন্দর। বাঘ সিংহের আওয়াজ হচ্ছে ঠিকই, কিন্তু অরিজিনাল কোনো বাঘ সিংহ নেই, কিন্তু আপনাকে সেরকম একটা অ্যাটমসফিয়ার দেবে, একটা ফিল দেবে, এবং বাচ্চাদের খুব ভালো লাগবে। কুমির অরিজিনাল নয় কিন্তু, হ্যাঁ, একটাও। আর এখান দিয়ে বেরিয়ে এসেই এই যে ভাস্কর্যটা রয়েছে, এটা একদিনে তৈরি করা হয়েছিল। এটারও একটা বিশেষ স্টোরি রয়েছে, নেক্সট ব্লগে অবশ্যই বলবো। তবে এই সব কিছু দেখে নেওয়ার পর আজকের মতন আমাদের গোয়া ট্যুরের জার্নিটা শেষ। এবার আমরা হোটেলে ফিরবো। আর সত্যি বলছি, বিগ ফুট মিউজিয়াম গোয়াতে একটা নতুন অভিজ্ঞতা দিল জাস্ট এই মিউজিয়াম সম্পর্কে। আর এই যে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে, ট্রাভেলার জায়গায় বাসও করতে পারেন। তবে আমি আগেও বলেছি যে এই দিকের ট্যুরগুলো করার জন্য কার বা স্কুটি ভালো, তবে কার নিয়ে নেবে ওই 3,500 থেকে 4,000 টাকা ফুল কার বুকিং নেবে। আর আজকে আরেকটাও নতুন দিন আর নতুন সকাল। আজকেই আমাদের গোয়াতে শেষ দিন। এখন আমরা এরপর ট্রেন ধরবো এবং ব্যাক করব কলকাতা। আর আমরা যেখানটা ছিলাম কোলভা বিচের কাছে, কোলভা বিচ দেখবো না তাই কখনো হয়? চলুন এইবার দেখে নিই সেই সুন্দর, অসাধারণ সুন্দর কোলভা বিচটা। মেঘলা করে, তবে মেঘ করেছে, মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি আসতে পারে। এই সময় না গোয়া ঘুরতে আসলে অবশ্যই ছাতাটা নিয়ে আসবেন, কারণ এটা খুব কাজে লাগবে রোদের থেকেও এবং বৃষ্টির থেকেও, যখন তখন বৃষ্টি আসছে। আর এখন প্রচণ্ড হাওয়া চলছে, আকাশে মেঘও করেছে, বললাম যেটা। আর মনে হচ্ছে বৃষ্টি আসবে। তবে এই বিচটাতে আপনারা যখন তখনই ঘুরতে পারেন, যেহেতু এই স্পটেই আমরা রয়েছি হোটেলে। তবে আমরা শেষের দিনটাকেই চুজ করেছিলাম, ভালো করে ঘুরবো, স্নান টান করবো, সেই জন্য। এখানে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়, মানে, আর এই বিচটা কিন্তু খুব জমজমাট থাকে। আর যাতে কেউ ডুবে না যায় তার জন্য কিন্তু এখনও রয়েছে যে গার্ড রয়েছে, বিভিন্ন জায়গায় পতাকা পুঁতে সীমানা করা আছে যে এর বাইরে যাবেন না, এইসব যেগুলো থাকে, ওই যে রয়েছে পতাকাটা। আর এই অফ সিজনে গোয়া ট্যুরটা কমপ্লিট করতে মোটামুটি 15,000 টাকা পার হেড হিসেবে খরচা হবে। তবে একটা কথা জানিয়ে রাখি, গোয়ায় এখন গাড়ি ভাড়া থেকে শুরু করে হোটেল ভাড়া এত অ্যাবসার্ড দাম চাইছে, এত বার্গেনিং করতে হচ্ছে, মানে জাস্ট খুব বাজে ব্যাপার। এটা একটা ট্যুরিস্ট স্পটের জন্য যেদিন গোয়া লোকে আসা বন্ধ করে দেবে বা গোয়ার বিকল্প খুঁজে নেবে, সেদিনকে কিন্তু এখানকার লোকেদের ট্যুরিজমের ব্যবসা শেষ। আর গোয়ায় ট্যুরিজমের ব্যবসা একটা বড় বিজনেস,
যাই হোক, গোয়ার ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। টাটা, জয় হিন্দ, ভালো থাকবেন।